আজ আমরা একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেরই আগ্রহের কেন্দ্রে। বাংলাদেশে পেপ্যাল নেই কেন? কত বছর ধরে শুনছি ফ্রিল্যান্সাররা, অনলাইন ব্যবসার সাথে যারা জড়িত তারা চেয়েই আছেন। কিন্তু এই যে এত বড় একটা আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, এটা কেন আমাদের দেশে ঠিক পুরোপুরি চালু হলো না? আমরা একটা পডকাস্ট থেকে পাওয়া কিছু তথ্যের গভীরে যাব আজ। বোঝার চেষ্টা করব আসল কারণটা কি, এর প্রভাব কতটা পড়ছে, আর ভবিষ্যতে কি কোনো আশা আছে? হ্যাঁ, আলোচনাটা শুরুই করা যাক পেপ্যাল জিনিসটা আসলে কি সেটা দিয়ে। মানে এটা তো একটা গ্লোবাল অনলাইন পেমেন্ট ব্যবস্থা, তাই না? যার মাধ্যমে ব্যক্তি হোক বা ব্যবসা খুব সহজে আর বলা যায় নিরাপদে অনলাইনে টাকা লেনদেন করতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে। হুম, আন্তর্জাতিক লেনদেন। তার মানে ফ্রিল্যান্সারদের জন্য এটা খুব দরকারি। একদম। ভাবুন না, যারা আপওয়ার্ক, ফাইভার বা এনভাটোর মতো মার্কেটপ্লেসে কাজ করেন বা ধরুন সরাসরি বিদেশি ক্লায়েন্টের কাজ করছেন, তাদের টাকা পাওয়ার জন্য পেপ্যাল কিন্তু বিশ্বজুড়ে খুব চালু আর একটা ভরসার মাধ্যম। ঠিক। কিন্তু এত চাহিদা, এত কথা হচ্ছে, তাও বাংলাদেশে নেই। কারণটা কি? প্রায়ই তো শুনি যে নিয়মনীতির জটিলতা আছে। বাংলাদেশ ব্যাংকের নাকি বৈদেশিক মুদ্রা আনার ব্যাপারে বেশ কড়াকড়ি নিয়ম। এটা কি শুধু নিয়মের প্যাচ, নাকি আরও কিছু? দেখুন, শুধু সরল নিয়ম বা জটিলতা বলাটা ঠিক হবে না। বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, সেগুলো তো দেশের অর্থনীতির স্থিতিশীলতা, ফরেন রিজার্ভ এগুলোর কথা ভেবেই তৈরি। পেপ্যালের যে সিস্টেমটা, মানে খুব দ্রুত টাকা চলে আসছে, ব্যবহারকারীর অ্যাকাউন্টে সরাসরি ডলার বা অন্য কারেন্সি জমা হচ্ছে, ইচ্ছেমতো ব্যবহার করা যাচ্ছে, সেটা আমাদের এখনকার যে ফিন্যান্সিয়াল স্ট্রাকচার তার সাথে ঠিক পুরোপুরি খাপ খায় না। ও আচ্ছা, মানে সিস্টেমের একটা অমিল আছে। হ্যাঁ, অনেকে মনে করেন যে এতে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ হয়তো কিছুটা কমে যেতে পারে, যেটা পলিসি মেকাররা এই মুহূর্তে চাইছেন না। এটাকে কেউ কেউ এক ধরনের ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার চেষ্টাও বলতে পারেন। পেপ্যালের গ্লোবাল মডেলের সাথে এটা একটু কনফ্লিক্টিং আর কি। তার মানে শুধু আইন কানুন নয়, একটা ফিলোসফিক্যাল ডিফারেন্সও আছে আর্থিক নিয়ন্ত্রণের ব্যাপারে। এর সাথে তো আবার অর্থ পাচারের ভয়ের কথাও খুব শোনা যায়। এই ভয়টা কি আসলেই এতটা যুক্তিযুক্ত? বিশেষ করে ডিজিটাল যুগে তো লেনদেনের একটা রেকর্ড থাকেই, তাই না? হ্যাঁ, অর্থ পাচার বা ইল্লিগাল ট্রানজ্যাকশনের ভয়টা একটা বড় কারণ হিসেবে প্রায়ই সামনে আনা হয়। যদিও ডিজিটাল লেনদেনের একটা ট্রেল থাকে, তবুও তো জালিয়াতির সুযোগ একেবারে নেই তা বলা যায় না। ভুয়া আইডি বা অন্য কোনোভাবে সিস্টেমকে ফাঁকি দেওয়া। হুম। সরকার এই দিকটা নিয়ে বেশ কনসার্নড, হয়তো একটু বেশিই সতর্ক। তবে এটাও ঠিক, এই অতিরিক্ত সতর্কতা অনেক সময় নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। এর সাথে কিন্তু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জও আছে। যেমন? যেমন ধরুন, নির্ভরযোগ্যভাবে ডিজিটাল কেওয়াইসি বা গ্রাহকের পরিচয় যাচাই করা, ফ্রড বা জালিয়াতি ঠেকানোর জন্য শক্তিশালী ব্যবস্থা তৈরি করা, আর বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের সাথে পেপ্যালের মতো একটা গ্লোবাল প্ল্যাটফর্মকে স্মুথলি ইন্টিগ্রেট করা, এগুলোতেও ঘাটতি আছে। এগুলো কিন্তু পেপ্যাল না আসার কারণ। আর এই সব কিছুর ফল ভোগ করতে হচ্ছে কাদের? মূলত আমাদের ফ্রিল্যান্সার আর অনলাইন উদ্যোগদেরই তো, তাই না? প্রায়ই শুনি যে অনেক বিদেশি ক্লায়েন্ট নাকি পেপ্যাল ছাড়া পেমেন্ট করতে একটু ইতস্তত করেন। একদম ঠিক। বিকল্প যেগুলো আছে, যেমন পেওনিয়ার বা ওয়াইজ, সেগুলো ব্যবহার করতে গেলে দেখা যায় এক্সট্রা ফি দিতে হচ্ছে। আবার টাকাটা হাতে পেতেও অনেক সময় দেরি হয়ে যায়। শুধু তাই নয়, ধরুন কেউ প্যাট্রিয়নে কন্টেন্ট বানিয়ে সাপোর্ট পেতে চায়, বা গামরোডে নিজের ডিজাইন বা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করবে। পেপ্যাল না থাকায় এই সরাসরি পেমেন্ট বা ডোনেশন নেওয়াটাও কঠিন। পেপ্যাল.মি লিঙ্ক দিয়ে সহজে টাকা চাওয়ার উপায়টাও বন্ধ। হ্যাঁ, এটা আসলে আন্তর্জাতিক বাজারে আমাদের ছোট উদ্যোক্তা বা একক ফ্রিল্যান্সারদের জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। কম্পিটিশনে পিছিয়ে পড়ার মতো। ব্যবসার গ্রোথের জন্য এটা একটা স্পষ্ট বাধা। ভাবলে অবাক লাগে, পেপ্যাল থাকলে হয়তো ছবিটা অন্যরকম হতে পারত। ফ্রিল্যান্সাররা হয়তো কাজ জমা দিয়েই সাথে সাথে পেমেন্ট পেতেন। ঠিক। অনলাইন টিচাররা হয়তো তাদের কোর্স বিশ্বজুড়ে আরও সহজে বিক্রি করতে পারতেন। ছোট ই-কমার্স যারা করেন, তাদের জন্য বিদেশের বাজারে ঢোকাটা অনেক সহজ হয়ে যেত। হুম। আর শুধু ব্যক্তি পর্যায়ে না, দেশের অর্থনীতিতেও তো এর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ত। অবশ্যই। পেমেন্ট সহজ হলে ফ্রিল্যান্সিং থেকে রেমিটেন্স আরও বাড়ত, ডিজিটাল ইকোনমি আরও বুস্ট পেত, বিশ্ববাজারে আমাদের তরুণদের কাজের সুযোগ বাড়ত।
দেশের একটা ব্র্যান্ডিংও হতো যে আমরা ডিজিটাল দিক থেকে এগিয়ে। এটা অনেকটা বন্ধ দরজা খুলে দেওয়ার মতো হতো আর কি। কিন্তু সরকার কি কিছুই করেনি? 2017 সালে তো জুম সার্ভিসটা চালু হয়েছিল, যেটা পেপ্যালেরই একটা সার্ভিস। কিন্তু সেটা তো আসলে ফ্রিল্যান্সারদের মূল সমস্যাটা মেটায়নি, তাই না? নাও, ওটা আসলে মূল সমস্যা মেটায়নি। জুম ছিল মূলত টাকা দেশে পাঠানোর জন্য, মানে বিদেশ থেকে আত্মীয়স্বজন টাকা পাঠাবেন। কিন্তু ফ্রিল্যান্সারদের যেটা দরকার, মানে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট রিসিভ করা, সেই ব্যবস্থাটা তো ওতে ছিল না। তাহলে এত বছরেও পূর্ণাঙ্গ পেপাল না আসার পেছনে সরকারের আসল দ্বিধাটা কোথায়? ওই যে বললেন, টাকা পাচারের ভয়, নাকি নিয়ন্ত্রণের অভাব, নাকি স্রেফ আমলাতান্ত্রিক জটিলতা? আমার মনে হয় সবগুলোই অল্পবিস্তর দায়ী। ওই যে ক্যাপিটাল ফ্লাইটের ভয়, ডিজিটাল লেনদেনের ওপর পুরো কন্ট্রোল রাখার একটা প্রবণতা, আবার কিছু পুরনো প্রশাসনিক প্রক্রিয়া, সব মিলিয়েই পরিস্থিতিটা জটিল হয়েছে। তবে আশার কথাও আছে। কি রকম? দেখুন, পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে। দেশে এখন ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হচ্ছে। এনআইডি বা স্মার্ট কার্ড দিয়ে ভেরিফিকেশন প্রসেস আগের চেয়ে অনেক উন্নত। ফিনটেক সেক্টরও কিন্তু বেশ দ্রুত বড় হচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক। ফ্রিল্যান্সার আর টেক কমিউনিটির দিক থেকেও কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে, একটা ডিমান্ড তৈরি হচ্ছে। আর দেখুন, নেপাল, পাকিস্তান, এমনকি নাইজেরিয়ার মতো দেশগুলোও কিন্তু প্রাথমিক দ্বিধা কাটিয়ে পেপালকে কোনো না কোনো ফর্মে চালু করেছে, হয়তো আংশিক বা সম্পূর্ণ। আমাদের হয়তো দরকার আরও ক্লিয়ার পলিসি আর ডিজিটাল যুগের বাস্তবতাকে বোঝার মতো একটা লিডারশিপ। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি, বাংলাদেশে পেপাল না থাকাটা শুধু একটা পেমেন্ট গেটওয়ের অভাব নয়, এর পেছনে জড়িয়ে আছে দেশের পলিসি, ইকোনমি, টেকনোলজিক্যাল রেডিনেস আর অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার। এটা আসলে গ্লোবাল ডিজিটাল ইকোনমিতে আমাদের ফুল পোটেনশিয়াল নিয়ে অংশ নেওয়ার পথে একটা বড় বাধা হয়ে আছে। ঠিক। আর এখানেই একটা জরুরি প্রশ্ন থেকে যায়, এই যে ডিজিটাল অর্থনীতির এত সম্ভাবনা, এটাকে যদি আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই, তাহলে টেকনোলজি, পলিসি আর মানুষের যে চাহিদা, এই তিনটের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স বা সমন্বয় কতটা জরুরি। আর সেই সমন্বয়টা আনতে হলে আমাদের ঠিক কোথায় কোথায় আরও ফোকাস করা দরকার, এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই একটু ভাবা উচিত ভবিষ্যতের জন্য।